সালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সকলে ভালো আছেন। সকলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব রাজবাড়ী জেলার মুখপাত্র যিনি সোহেল তানভীর ভাই, এই নাগরিক কমিটিতে উনি আছেন। তো আজকে মূলত আমরা জানি যে এই মেডিকেলের এই রেজাল্ট হওয়ার পরে বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতৃবৃন্দ, পাশাপাশি নাগরিক কমিটির নেতৃবৃন্দ, আহ, এবং কি সারা দেশে মেডিকেল স্টুডেন্টরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে এই মানে মেডিকেলের রেজাল্টটাও এই কি বলে কোঠার ভিত্তিতে হয়েছে। এতে করে প্রকৃত মেধাবীরা অনেকেই এই মানে যারা বাদ পড়ে গেছে এবং কি কোঠার উপর নির্ভর করে অনেকেই টিকে গেছে। তো এই এই প্রেক্ষাপটে আজকে এই আমাদের চৈতালির ভাই একটা প্রোগ্রামে আমি ওনাকে দেখেছি যে উনি ওখানে কথা বলেছেন, বক্তব্য রেখেছেন। তো ওনার কাছ থেকে আমরা আসলে এই আজকের আন্দোলনের এবং কি এই মেডিকেলের যেই কোঠার উপর নির্ভর করে যেই ফলাফলটা হলো এর ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি জানতে চাইবো। সোহেল ভাই, আসলে জি জি। যেই ফলাফলটা গতকালকে প্রকাশ পাইলো এই বিষয়টার প্রেক্ষাপটটা বলবেন, পাশাপাশি মানে এইরকম বাংলাদেশে কি এই যে কি বলে, আমি প্রাইভেট স্কুলগুলোর কথা বলতে পারি, যেমন ওই যে রাজুক, রাজুক কমার্শিয়াল, তারপরে ওই যে কি বলে বিকাল নেশা, এইসব স্কুলগুলো কি আপনার কি এই খোঁজ খবর জানেন কি যে এগুলো কি এরকম কোঠার উপর নির্ভর করে ভর্তি হয় কিনা, বা কি পরবর্তীতে পাশের হার রেজাল্টও কি এরকম হবে কিনা, এই বিষয়ে আপনাদের কাছে তথ্য আছে কিনা প্রথমত আজকের আন্দোলনের ব্যাকগ্রাউন্ডটা একটু বলবেন ভাই। জি বলবেন। ধন্যবাদ। সকলের কথা ইউটিউব চ্যানেল রেজাউল ভাই। আসলে আপনি আজকে দেখেছেন বা শুনেছেন যে আমরা আজকে রাজবাড়ীতে বৈশ্ববিধি ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি এবং সাধারণ শিক্ষার্থী এবং মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করেছিলেন। একটা প্রেস ক্লাবে একটা মানববন্ধন করা হয়েছে সেখানে। তো আপনি জানেন গতকাল যে ভর্তি পরীক্ষার রেজাল্ট আউট করা হলো, তো সেখানে দেখা গেছে যে অনেক শিক্ষার্থী, যোগ্য শিক্ষার্থী যারা 70-75 মার্কস পেয়েছে, তারাও কিন্তু চান্স পায়নি সেখানে। অথচ দেখা গেছে বিপরীতে যারা 40, 37, 45, 42, 43 এমন রেজাল্ট করেও তারা ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে। তো আসলে আপনি জানেন যে 5ই আগস্ট গণ অভ্যুত্থান হলো এই বৈষম্যের কারণে, এই কোঠার কারণে। আমাদের মূল যে আন্দোলনের স্পিরিট ছিল কোঠা, সেই কোঠা নিয়ে এত শত শত আহ, ছাত্র শহীদ হলেন, হাজার হাজার ছাত্র জনতা আহত হলেন এই কোঠার কারণে। অথচ আমরা দেখতে পেলাম কি গতকালকে সেই কোঠায় সেই বৈষম্যটাই দেখতে পেলাম, যে যোগ্য যোগ্য কিছু ছাত্রছাত্রীরা তারা ঝরে পড়লো কিছু অযোগ্য স্টুডেন্টদের কাছে। আপনি কি একটা জিনিস চিন্তা করেছেন যে এই যারা 40, 45 মার্ক পেয়ে আজকে এখানে ভর্তি পরীক্ষায় যারা চান্স পেল, এদের দিয়ে আপনি কতটুকু চিকিৎসা এগিয়ে নিয়ে যেতে পারবেন? এদেরকে কতটুকু যোগ্য করে যোগ্য ডাক্তার বানাতে পারবেন আপনি? এটা কিন্তু প্রশ্নই থেকে যাচ্ছে আমাদের কাছে। তো এটা আসলে কষ্টের বিষয়। আজকে এত বড় একটা অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লব ঘটলো, সরকার গঠন, অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তো সেখানেও কিন্তু বৈষম্য কিন্তু শেষ হলো না, কোটা কিন্তু শেষ হলো না। আমরা কিন্তু চাকরির ক্ষেত্রে কোটা নিয়ে আন্দোলন করেছিলাম। এই শুধু চাকরির ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই এই যে অ্যাডমিশনের ব্যাপার, মেডিকেল ভর্তি পরীক্ষা বলেন, স্কুল কলেজের অ্যাডমিশন টেস্ট বলেন, ভর্তি পরীক্ষা বলেন, সেখানে কিন্তু এমনই করা হচ্ছে আমি যতটুকু জানি। আহ, আমরা দেখতেই বললাম গতকাল কি তার প্রমাণ। তো এটা থেকে কিন্তু মানুষ কিন্তু আমরা কিন্তু ছাত্র সমাজ কিন্তু এখান থেকে বেরোতে পারলো না। এটাকে আমি মনে করি যে এখন যারা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন এদেরকে এটা বোঝা উচিত, যেটা থেকে বেরিয়ে আসা উচিত। সরকার, আমার আচ্ছা যেটা মনে হয়। সোহেল ভাই, এই মানে সরকার কি ব্যাপারটা জানতো না, নাকি সরকার এই বিষয়ে ভালো যত্নবান ছিল না? কারণ হলো যে এই যে প্রক্রিয়ার এই কোঠার উপরে ডিপেন্ড করে রেজাল্টটা হবে, এটা তো
মানে হুট করে হয়ে যাওয়ার বিষয় না, এটা তো প্রক্রিয়া দিনই ছিল। তো এখন এই মুহূর্তে তো আর শেখ হাসিনা নাই এই বাংলাদেশে, তাই না? আওয়ামী লীগ নাই। বাকি এখন সরকার, আমি মনে করি যে সরকারে ওই উপদেষ্টাদের দুইজন ছাত্র উপদেষ্টা আছে, তিনজন ছাত্র উপদেষ্টা আছে বলা চলে। তারপরে তাদের যথেষ্ট দখল আছে। তো তা সত্ত্বেও এরকম একটা, এটা কি ভুল বলবেন নাকি সরকারের উদাসীনতা, নাকি সরকারের ব্যাপারে এটা মানে এরকমই হোক এটাই চায়, নাকি আপনারা আসলে যেহেতু আপনারা আন্দোলন করতেছেন, তাহলে আপনারা কি মনে করেন, সরকারকে আপনারা কি দায়ী করেন? না, এখানে তো অবশ্যই যারা দায়িত্বে আছেন তারা তো এটা দেখভাল করা উচিত ছিল, যে যেই বৈষম্যের কারণে, যেই কোঠার কারণে এত বড় একটা অভ্যুত্থান হলো, তারা এখানে দায়িত্ব পেলেন। হ্যাঁ, এখানে তো আমাদের প্রতিনিধি আছে যারা এখানে সমন্বয়ক ছিলেন, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তারাও তো আমাদের এখানে রয়েছেন। তো আমি একটু বলবো যে আসলে কি এই ব্যাপারটা তারা করতে পারছেন না, বা একটু উদাসীনী আছেন কিনা, বা এটা এই প্রক্রিয়াটা চেঞ্জ করতে সময় লাগবে কিনা, এটা আসলে জানার বিষয়। যে এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে, বা তারা কি মনে করছেন যে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে শুধু কোঠা নিয়ে আন্দোলন হয়েছিল, অ্যাডমিশন টেস্টে কোঠা ব্যাপার না বা সমস্যা না, এরকম কি মনে করছেন কিনা? আমার আমার মনে হয় এরকমই মনে করছেন কিনা আমার জানা নাই যদিও। কিন্তু আমার মনে হয় এখানে দায়িত্ব জায়গাতে যারা দায়িত্বে আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছেন, বা যারা অন্তর্বর্তী সরকারের প্রধান রয়েছেন, এটাকে দেখভাল করছেন, তাদেরকে এটা নিয়ে এখন যেহেতু কথা আসছে সামনে, এত বড় একটা জিনিস নিয়ে, তাহলে অবশ্যই এটা নিয়ে তাদের গুরুত্ব দেওয়া উচিত। আমি মনে করি যে অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটা ক্ষেত্রে এই কোঠা উঠিয়ে দেওয়া দরকার। এই কোঠার কারণে যোগ্যরা যেমন চান্স পাচ্ছে না, অযোগ্যরা এসে বিশৃঙ্খলা বা সেই কাজটা সে সঠিক মতো করতে পারছে না, অযোগ্যরা এসে। এটা মূলত সরকারের একটু এখানে বিষয় উদাসীনতাই হলো যে, মনে করছি। যদিও 18 থেকে শুরু করে যদি আমরা কোঠা আন্দোলন পাটাতনটা দেখি, তাহলে মূলত সরকারি চাকরিতে কোঠার বিষয়টা আলোচনা ছিল। এখন তো আসলে একটা একটা ছেলে যখন, একটা শিক্ষার্থী যখন মেডিকেলে ভর্তি হওয়ার সময় তার কোঠার উপর বেজ করে সে পার পেয়ে যায়, তাহলে তো তার ভালো ডাক্তার হওয়ার, মানে যে ছেলেটা অপেক্ষাকৃত বেশি মেধাবী আর অপেক্ষাকৃত কম মেধাবী ছেলেটা যখন কোঠার উপরে মানে বেসিস করে সে পার পেয়ে গেল, সেক্ষেত্রে তো ভালো ডাক্তার বা ভালো প্রশাসন অফিসার আমরা পাওয়াটা দুষ্কর হয়ে যায়, তাই না? সেক্ষেত্রে নিশ্চয়ই জি মানে চাকরিতে নয়, শুধু সরকারি চাকরিতে নয়, একেবারে সর্বত্রই কোঠার যে ব্যবস্থাটা সেটা না থাকাই উচিত, নাকি? সেটা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। জি সেটা তো আমার মনে হয় যে, মানে যদি ব্যাপারটা এরকমই হয় যে শুধু সরকারি চাকরির ক্ষেত্রে কোটাটা উঠাই দেওয়া গেল, বাকি এই যে এই বিজ্ঞান নেতায় ভর্তি বলেন, রাজুকে ভর্তি বলেন, তারপরে মাইলস্টোনে ভর্তি বলেন, সব জায়গায় যদি কোঠা থেকে গেল, তো দিন শেষে তো একদম ধাপে ধাপেই সেটা সেই, মানে ধাপে ধাপেই তো সে দেখা যাচ্ছে যে তার ওই মানে সমস্যাটা থেকেই যাচ্ছে, নাকি? জি অবশ্যই। আরেকটা শৈলী আপনার কাছে অবশ্যই জানার ছিল, আরেকটা বিষয় জানার ছিল, সেটা যোগ করে তাহলে আপনি বলেন। মানে এই যে প্রোগ্রামটা আপনারা আজকে রাজবাড়ি করলেন, এটা কি নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্দেশনা থেকে, নাকি আপনারা স্থানীয়ভাবে করলেন? ব্যাপারটা কি আসলে? আচ্ছা, এটা আমাদের নাগরিক কমিটি থেকে, এটা কোনো নির্দেশনা আমাদের ছিল না। সেটা আমাদের এখানে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রয়েছেন প্রতিনিধিরা, আসলে এরাই অ্যারেঞ্জ করেছেন। সেটাও আমি জানি না এটা কেন্দ্রীয় ভাবে তাদের নির্দেশনা আছে কিনা। আম, সেটা আমার জানা নাই, এখানে এরাই অ্যারেঞ্জ করেছে। তো এখানে শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা ছিল না, এখানে সাধারণ শিক্ষার্থী ছিল, এখানে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ছিল, এবং অনেকেই ছিলেন এখানে। এই ক্ষেত্রে আপনাদের আন্দোলনে আজকে যে যতটুকু আলোচনা আমরা দেখলাম, মানে আপনাদের আন্দোলনের কি, মানে আপনাদের কোনো দাবি, আপনারা কি সরকারের কাছে বাকি এই এই প্রক্রিয়া যারা টিকে গেল তাদের ভর্তি বাতিল করতে হবে কিবা, মানে আপনাদের আন্দোলনের দাবিটা কি এখন? আচ্ছা, আমাদের এই দাবিটা একটাই, যে সেটা হচ্ছে যে এই যে কোঠা বৈষম্য অ্যাডমিশন টেস্টে যেটা দেখলাম আমরা, এটাকে অবশ্যই বৈষম্য দূর করতে হবে, এটা কোটা বিলুপ্ত করতে হবে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পূর্ণ মূল্যায়ন করতে হবে এই রেজাল্টটা।
এই রেজাল্টটাকে বাদ দিয়ে পুনর্মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ দাবি। এই দুইটা দাবি মেন, যে আচ্ছা, কোটাটাকে বাদ দিতে হবে অ্যাডমিশন টেস্টে, এবং পুনর্মূল্যায়ন করতে হবে। ধরে নিলাম ধরে নিলাম যে আপনাদের দাবির প্রেক্ষিতে এই পুনর্মূল্যায়ন হইলো, কিন্তু আপনারা কি এই বিষয়ে কথা বলবেন, মানে নাগরিক কমিটি কি এটা ব্যাপকভাবে কথা বলবে? আমি যতটুকু জানি, এই একদম প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু, প্রাইভেট স্কুলগুলা থেকে শুরু করে ঢাকার যে দামি স্কুলগুলো আছে, প্রত্যেকটা এখনো তাদের ফরম্যাটে মুক্তিযোদ্ধার কোঠা আছে। এই ক্ষেত্রে কি বৈষম্য বিরোধী আন্দোলন নাকি নাগরিক কমিটির নেতৃবৃন্দ, ওনারা কি এই বিষয় নিয়ে কাজ করবেন? হ্যাঁ, অবশ্যই, যেহেতু মানে আমরা কেন্দ্রীয় কি বৈষম্যের কোনো বিরুদ্ধে বোঝাপড়া কাজ আছে আপনাদের, আপনাদের মাধ্যমে কি এরকম কোনো আলাপ আলোচনা হয়েছে কি এরকম? এখনো আমাদের আমি যেহেতু নাগরিক কমিটি নিয়ে কাজ করছি, আমি নাগরিক কমিটির বিষয় বলতে পারবো। এখন পর্যন্ত আমাদের এমন কোনো নির্দেশনা আমরা পাইনি, তবে আমরা এটা নিয়ে কথা বলছি। আমরা অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে মনে করছি এটা নিয়ে কাজ করা উচিত, এই কোঠা এখানে থাকা উচিত না। আচ্ছা, যাই হোক, আমাদের আজকের নির্দেশনা আসলে আমরা গ্রহণ করবো। আজকের আন্দোলনের বিষয়ে আমি মোটামুটি কনভিন্স। আমি নাগরিক কমিটিতে আপনি যাওয়া, এই বিষয়ে একটু কথা বলতে পারি? জি, 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 অবশ্যই। আমি যতটুকু জানি বা যখন থেকে আপনাকে চিনি, যে আপনি গণ অধিকার পরিষদের রাজনীতিতে ছিলেন, একদম রাজবাড়িতে আপনি এই মানে ফাউন্ডার ছিলেন বলা চলে, আপনারা কয়েকজন। তো কোন পর্যায়ে আসলে আপনি গণ অধিকার পরিষদ থেকে দূরত্ব হয়ে গেল, আর মানে আবার কখন মানে মনে করলেন যে এই মানে এই কি বলে জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্মটাকে উপযুক্ত মনে করলেন, কেন বা মনে করলেন প্রথমত, যে কখন আসলে গণ অধিকার পরিষদ সাথে দূরত্ব হয়ে একেবারেই সরে গেলেন, আর গণ অধিকার পরিষদ থেকে কি আপনি একদম এই কাগজে কলমে রিলিজ নিয়ে নিয়েছেন ব্যাপারটা, তাই? আসলে এটা অন্য একটা প্রসঙ্গে চলে আসলাম, যদিও আমাদের ছিল হ্যাঁ, হ্যাঁ, মেডিকেল টেস্ট এই জন্য শুরুতে অনুমতি নিয়ে। নিয়ে নিলাম। এটা আসলে অন্য একটা প্রসঙ্গ এটা। আপনি যদি এই বিষয়ে না বলতে চান, আমি সমস্যা নাই। আপনি যদি এই বিষয়ে না বলতে চান, সমস্যা নেই। সেটা হচ্ছে, একটু বলি, আপনি যেহেতু প্রশ্নটা করেছেন, একটু ক্লিয়ার হওয়া দরকার যদিও। সেটা হচ্ছে, আমি গণ অধিকার পরিষদ তথা যুব অধিকার পরিষদে সেন্ট্রালে সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম। সেখান থেকে কাজ করেছি অনেকদিন, 5-6 বছর রাজবাড়িতে, এবং বিভাগীয় ভাবেও কাজ করেছি, কেন্দ্রীয় কমিটির সাথে কাজ করেছি। তো সেই জায়গা থেকে আমি আদর্শকৃত দ্বন্দ্ব বলেন, বা আমাদের এই রাজনীতির, আপনি জানেন, মাঝে একটু টানাপোড়েন ছিল, দলটা ভেঙে গিয়েছে, তখন থেকেই মন খারাপ ছিল বিভিন্ন কারণে, আদর্শকৃত কারণে। আমি গত 1 বছর আগে যুব অধিকার পরিষদ থেকে, কেন্দ্রীয় কমিটি থেকে আমি অব্যাহতি নিয়েছি। লিখিতভাবে আমি তাদেরকে দিয়েছি। আহ, সেখান থেকে আমি কোনো কার্যক্রম, আরো 1 বছর আগে থেকে সেখান থেকে আমি কোনো কার্যক্রম করি না সেভাবে। তো আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি জানেন, তখন থেকে আমাদের এখন নাগরিক কমিটির অনেকেই এখানে কাজ করছেন। হ্যাঁ, এখানে আছেন এখন। আহ, তো সেক্ষেত্রে, এবং এই যে গণ অভ্যুত্থান হলো, এই কোঠা নিয়ে যে আন্দোলন হলো, এই আন্দোলনে আমরা ছিলাম। আপনি জানেন যে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। সেখান থেকে আমার আসলে এদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, কাজ করেছি। হয়তো আমি রাজবাড়িতে তখন ছিলাম না, আমি অন্য জায়গায় করেছি কাজ, শেরপুরে কাজ করেছি। তো সেক্ষেত্রে এখন আমি যেটা মনে করছি, যে এখানে যেহেতু আমাদের এই সমন্বয়করা এখানে কাজ করছে, যেহেতু সমন্বয়কদের সমন্বয় একটা দল গঠিত হচ্ছে, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এখানে কাজ করা, যেহেতু একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে নতুন ভাবে, সবকিছু একটা নতুন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে। এখানে কাজ করার স্কোপটা অনেক। আহ, এখানে সকল শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করছে। সর্বোপরি হচ্ছে, এখানে যারা এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের সাথে কাজ করার সুযোগ হচ্ছে। এর চেয়ে বড় সুযোগ তার হতে পারে না। তো এই সুযোগটাকে তো আমি আসলে হাতছাড়া করতে চাইনি। এটা আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনি বলতে পারেন। যে যাই হোক, 24-এর যেই আহ, দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার আমি আসলে শরীক হতে চাই, এদের সাথে কাজ করতে চাই, এই পুরোনো থেকে আসা। এমনিতে আপনি এই মুহূর্তে নাগরিক কমিটিতে কাজ করছেন, মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আপনি কি
এই গণ অধিকার পরিষদ থেকে চলে আসা কি, চলে আসাটাকে কি এরকম মনে করেন যেটা চলে আসছেন এটা ভালোই হয়েছে এরকম মনে হয়, নাকি মনে হয় যে না, আসাটা ঠিক হয়নি, না, সিদ্ধান্তটা? আমি আসলে ভালো হয়েছে বা আশা ঠিক হয়নি, আমি তখন মনে করেছি যে না, আমার এখানে কাজ করা, আমি কাজ করতে পারবো না এর মধ্যে। আমি তখন এটা মনে করেছি, আমি কাজ করিনি। এবং আমি যতদূর, যেহেতু আমার লাইফে ফার্স্ট রাজনীতি যুব অধিকার পরিষদ দিয়ে, এটা আমার কে আমি যেহেতু এখানে প্রথম কাজ করেছি, সেটা ভালোবাসা আমার তো অবশ্যই তাদের প্রতি রয়েছে আমার। সেখানে হয়তো আদর্শগত মিল নাও থাকতে পারে, আপনি যে একটা প্ল্যাটফর্মে থেকেই কাজ করতে হবে আপনার মানুষের জন্য, না না। দেশের জন্য, এটা কোনো কথা নেই আর কি। যাই হ্যাঁ। হোক, আমি একটা প্রশ্ন করে শেষ করে দিব, যেহেতু প্রোগ্রামটা একটু ছোটই করব। মানে 24-এর গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, আমরা যতটুকু জানি, 18 নেতৃবৃন্দ, মূলত এই আন্দোলনটা 18তে এই আন্দোলনের জন্ম, এবং কি আন্দোলনটা জি। 24-এ এসে আন্দোলনে পরিণত হতো না যদি না ওই কোটা ব্যবস্থাকে একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে উল্টে দেওয়া হতো, তাইলে 24-এর প্রয়োজনই হতো না। তো সেক্ষেত্রে আবার আমরা জানি যে 18 সালে যারা আন্দোলন করেছে তাদেরই উত্তরসূরিরা পরে 24-এ এসে আন্দোলন করেছে। এই ক্ষেত্রে কি আপনি একজন নাগরিক কমিটির নেতৃবৃন্দ হিসাবে এরকম কি কখনো আপনারা কখনো ভাবেন, বা এরকম কি আপনাদের চিন্তা আছে যে কখনো রাজনৈতিক প্রয়োজনে 14-18 এক হইতে পারে, বা এক হওয়ার সুযোগ আছে? এটা কি আপনারা মনে করেন কখনো? না, অবশ্যই আমি, এটা পার্সোনাল অভিমত আমার, অবশ্যই আমি মনে করি শুধু 18 24 না, আমাদের সাথে আরো যারা কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে শরীক হয়েছে, তাদের সাথেও আমরা কাজ করতে চাই সামনে, যে তারা আমাদের সাথে আসুক, আমরা তাদের সাথে যাই, কাজ না, করি এখন একসাথে, বিষয় হলো যে সম্মিলিত ভাবে তারা। আপনাদের সাথে আন্দোলনে রাজনৈতিক দল, প্রায় সব রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, কিন্তু কোন রাজনৈতিক দল তো দলের সাথে আপনাদের মতাদর্শের যতটা তফাৎ থাকবে, আমার মনে হয় গণ অধিকার পরিষদের সাথে অপেক্ষাকৃত কম তফাৎ থাকবে। এই জন্য বলছি, এই জন্য গণ অধিকার পরিষদের কথা স্পেসিফিক বলছি। কারণ বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য রাজনৈতিক দলের সাথে আপনাদের মতাদর্শগত তফাৎ অনেক বেশি থাকবে। সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদের সাথে অপেক্ষাকৃত কম থাকবে, যেহেতু একই ধাঁচের নেতৃবৃন্দ, উভয়ে তরুণ। সেই ক্ষেত্রে আপনাদের 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 কি এমন এমন আছে যে আপনারা হয়তো সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে 24-18 এক হইতে পারে? এই কথাটা কিন্তু খুব প্রচলিত, রিওমার। অনেকেই বলে যে 24-18 এক হইতে হবে, হইলে ভালো হবে। এটা কি আপনারা বোধ করেন? এটা কি আপনারা মনে করেন? না, আমি মনে করি যে এটা হলে ভালো, যেহেতু এই কোঠার আন্দোলনটা শুরু হয়েছিল 18 সাল থেকে, আমি তখন থেকে ছিলাম। তো আমি মনে করি যে এই বীজটা তখনই বপন করা হয়েছিল, এই গণ অভ্যুত্থানের বীজটা তখন থেকে বপন ছিল। তো তাদেরও কিন্তু 18 সাথে যারা যুক্ত ছিল, তাদেরও কিন্তু অবদান কম নয়, তারা কিন্তু প্রথম এটা শুরু করেছিল। তো যদি 18 24 এক হয়, আমার মতে এটা ভালো হবে, এটা আরো শক্তিশালী হবে, আরো ভালো, ভালো যাই হবে। হোক, সোহেল তানভীর ভাই, আপনি এই নাগরিক কমিটির খুবই দায়িত্বশীল একটা জায়গায় আছেন, রাজবাড়ি নিয়ে কাজ করছেন। আপনার ব্যস্ত মুখর সময়ের মধ্যেও সকলের কথা, ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্মকে আপনি সময় দিয়েছেন, তার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনি যদি 2-1 মিনিটে সকলের কথা ইউটিউব চ্যানেলের দর্শকদের জন্য কিছু বলতেন, শেষ। আহ, ধন্যবাদ সকলের কথা ইউটিউব চ্যানেলের রেজল করিম ভাইকে, ওনাকে আমি ব্যক্তিগত একসাথে কাজ করার সুযোগ হয়েছে। উনি অত্যন্ত ভদ্র বিনয়ী একজন মানুষ, ধার্মিক মানুষ। আমি বলবো এখানে এসে এই সকলের কথা ইউটিউব চ্যানেলে এসে আসলে আম, অনেক ভালো লাগলো। অনেকে এখানে আসতে পারেন, কথা বলতে পারেন। আমি তো আবার আসবো যখনই রেজল ভাই আমাকে ডাকবে। এবং আমার অনেক ভালো লাগলো আপনার এখানে এসে আপনার যে অভিমত একটা ব্যক্ত করতে পারেন, এটা আমি সাজেস্ট করবো। জি, ধন্যবাদ। এটা ভালো একটা ভালো থাকবেন একটা সোহেল তানভীর ভাই। উম, আর আমি আসলে দেশ, রাষ্ট্র, জনগণের প্রয়োজনে কথা বলতে চাই, এই জন্য আমার চ্যানেলের নাম আসলে সকলের কথা। আমি আপনাদেরকে যাদের সাথে আমার লিঙ্ক আছে তাদেরকেও ডাকবো, যাদের সাথে লিঙ্ক নাই তাদের সাথে লিঙ্কিং করার চেষ্টা করব। আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন। ভালো থাকবেন। সালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।